আসসালামু আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম। তো আমার ভয়েস যদি ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দিব। আর সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের অনলাইন ফিজিক্স কোর্সের মধ্যে। আমাদের যেহেতু তিনটা কোর্স এখানে, এই একটা অনলাইন ব্যাচের মধ্যে তিনটা কোর্স করা হয়েছে, এখানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ফিজিক্সের জন্য, একটা কেমিস্ট্রি, আর হচ্ছে জিওমেট্রি। তো ফিজিক্স কোর্সের ক্লাস আজকে আপনাদের শুরু হচ্ছে। তো শুরুতেই আমি সিলেবাস নিয়ে আলোচনা করব কিছুটা, দেন আমাদের ক্লাসের মধ্যে চলে যাব। তো তার আগে একটু ইনশিওর করে নেই আমাদের ভয়েস শোনা যাচ্ছে কিনা, একটু সবাই কমেন্ট করে জানাবেন। আমি ততক্ষণে আপনাদের কমেন্টগুলো পড়ে নেই। জি ভাইয়া, ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। তো যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস ফিজিক্স কোর্সে, তো শুরুতেই একটু ফিজিক্সের সিলেবাস নিয়ে আলোচনা করে নিই, আর কিভাবে ক্লাসগুলো আসলে আমরা কন্টিনিউ করব, পুরো কোর্সটা কিভাবে চলবে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করে নিই। তো শুরুতেই বলে নিচ্ছি, যেহেতু ডুয়েট অ্যাডমিশনে ফিজিক্সের প্রশ্ন কিন্তু 40 মার্কের হয়ে থাকে আমাদের ফিজিক্সের। যেহেতু নন ডিপার্টমেন্ট 150 মার্কের প্রশ্ন হবে, তার মধ্যে কিন্তু ফিজিক্স এই সাবজেক্টে শুধুমাত্র 40 মার্কের প্রশ্ন আসে। তো চান্স পাওয়ার জন্য এই 40 মার্কের আনসার করাটা অনেক বেশি জরুরি। আর ফিজিক্সে মার্ক তোলাটাও সব থেকে সহজ, যদি আপনি শুরু থেকে বুঝে বুঝে পুরো সাবজেক্টটাকে শেষ করতে পারেন, তাহলে দেখবেন ফিজিক্সে কিন্তু আমাদের যে কয়টা ম্যাথই আসে না কেন, খুব সহজে সেগুলো কাভার করা যায়। তো ফিজিক্সে মূলত 6টা করে প্রশ্ন আসে, ছোট ছোট 6টা ম্যাথ করতে দিবে আপনাদের, এবং কিছু নৈবেত্তিক থাকে। তো সেখান থেকে ওইখান থেকে আপনি যতটুকু পারেন কাভার করতে পারবেন ডুয়েট অ্যাডমিশনের জন্য। তো মোটামুটি ফিজিক্সে কিন্তু সবাই অনেক ভালো মার্ক পায়। তো ফিজিক্সের কথায় কথায় থেকে প্রশ্ন হয়, এটা যদি বুঝতে যাই, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমে, সেটা হচ্ছে পুরো ফিজিক্সটা কিন্তু বেশ কয়েকটা পার্টে ভাগ করা আছে ডুয়েট অ্যাডমিশনের জন্য। আমি যদি সেটা নিয়ে একটু আলোচনা করে নিই আপনাদের সাথে। আচ্ছা, আমি এখানে লিখে নিচ্ছি। পুরো ফিজিক্সটা বেশ কয়েকটা পার্টে কিন্তু বিভক্ত করা আছে। যেমন আমাদের সব থেকে বড় পার্ট যেটা, সেটা হচ্ছে ভৌত পার্ট। সেটা হচ্ছে ভৌত পার্ট। ভৌত পার্ট। তারপরে আমাদের কিন্তু এখানে আছে সাউন্ড পার্ট। সাউন্ড পার্ট, ওকে। তারপরে আমাদের থাকবে হিট পার্ট। হিট পার্ট। তারপরে থাকবে লাইট পার্ট। তারপরে আমাদের থাকবে অ্যাটমিক পার্ট। অ্যাটমিক পার্ট। তো এই পার্টগুলো থেকে ফিজিক্সটাকে এইভাবে 5টা পার্টে বিভক্ত করা হয়েছে, এবং প্রত্যেকটা পার্ট থেকে সাধারণত আপনাদেরকে ম্যাথ করতে দেওয়া হবে ডুয়েট অ্যাডমিশনের মধ্যে। তো সব থেকে বেশি প্রশ্ন ভৌত পার্ট থেকে হয়ে থাকে। এখান থেকে ভৌত পার্ট থেকে 2টা বা 3টা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। 2টা বা 3টা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। যদি আমি একটু সেটাও দেখিয়ে দিই, এখান থেকে 2টা প্রশ্ন অথবা 3টা প্রশ্ন আসতে পারে। সাউন্ড পার্ট থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে, হিট পার্ট থেকেও একটা প্রশ্ন অবশ্যই থাকবে, লাইট পার্ট থেকে একটা প্রশ্ন থাকে, আবার অ্যাটমিক পার্ট থেকেও একটা প্রশ্ন, অন্ততপক্ষে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। সো ওভারঅল যদি দেখি তাহলে আমাদের এখানে 6টা প্রশ্ন, এখান থেকে 6টা প্রশ্ন আসতেছে। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন হবে। তো আমাদের এখানে যে কাজটা করব, আমরা একদম ভৌত পার্ট থেকে শুরু করব। এখান থেকে 2টা বা 3টাও প্রশ্ন হতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর আমরা ফিজিক্সের একদম বেসিক থেকে শুরু করব, আর বেসিকগুলো নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করব, প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করব,
যখন আমাদের বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে সেই অধ্যায়ের, তারপরে ওই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলো করলে ডুয়েট অ্যাডমিশনের জন্য আপনি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবেন অনেকটা বলা যায়, বা ডুয়েট অ্যাডমিশনের জন্য যে ম্যাথগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট সেই ম্যাথগুলো আমরা সলভ করে দিব। এছাড়াও আপনারা যে কাজটা করতে পারবেন, এখানে অনেকগুলো প্র্যাকটিস ম্যাথ দেওয়া থাকবে, যে ম্যাথগুলো আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারেন এবং দেখবেন যে সেই ম্যাথগুলো কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন। তো যাই হোক, আমরা আর সময় নষ্ট করব না, আমরা ক্লাসের মধ্যে চলে যাব। তো আমার পরিচয়টা আমি একটু দিয়ে নেই। আমি হচ্ছি সাকিব হাসান, সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছি, 3rd ইয়ার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেই। তো অনেকেই সংযুক্ত আছেন আপনারা। ওকে, অনেকেই সংযুক্ত আছে। তো আমরা শুরু করি তাহলে। যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো পুরো ফিজিক্স কোর্সের জন্য আমাদের সবার প্রথমে জানাটা খুব জরুরি। আমাদের যেহেতু একটা ডুয়েট অ্যাডমিশন কোর্স শুরু করতেছি, আমাদের কিছু বেসিক বিষয় ক্লাসগুলো করার আগে জানা প্রয়োজন, জানা থাকতে হবে। তো সেই জিনিসগুলো কি কি সেগুলো নিয়ে যদি কথা বলি, একদম ফিজিক্সের মোস্টলি বেসিক যে বিষয়গুলো, ফিজিক্স 1 পার্টেও এগুলো আপনারা পড়ছেন পলিটেকনিকের মধ্যে। তো সেখান থেকে আমরা সবার প্রথমে কিন্তু আলোচনা করব রাশি নিয়ে। আমি বের করে রাখছি অলরেডি, রাশি নিয়ে আমি সবার প্রথমে কথা বলবো। আপনারা অবশ্যই এগুলা কিছুটা হলেও ধারণা থাকার কথা, বাট না থাকলেও কোনো টেনশন নাই, একদম জিরো থেকে হলেও কিন্তু আজকে প্রপারলি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো রাশি কি জিনিস, এই জিনিসটা, এই শব্দটা সম্পর্কে একটু পরিচিত হই। তো এই ভৌত জগতে, মানে এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায়, যেটাই পরিমাপ করা যায় সেটাকে আমরা আসলে বলি রাশি। যেটাই পরিমাপ করা যায়, আপনি ভর পরিমাপ করা যায়, ভর রাশি, সময় পরিমাপ করা যায়, সময় রাশি, এরকম ভাবে আপনি কাজ পরিমাপ করতে পারেন, কাজ একটা রাশি। এক কথায় যা কিছু পরিমাপ করা যায় এই সব কিছুকে বলা হচ্ছে রাশি। তো এই রাশিকে বিজ্ঞানীরা দুইটা ভাগে ভাগ করছে। একটা তো রাশি বুঝলাম, যা কিছু পরিমাপ করা যায়, এই রাশিকে দুইটা ভাগে ভাগ করছে। ফার্স্ট একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক রাশি। তো এই মৌলিক রাশি আর যৌগিক রাশি জিনিসটা কি, এবার সেটা একটু বোঝার চেষ্টা করেন। এগুলো কিন্তু আমাদের জানা থাকা প্রয়োজন দেখে আমরা জানতেছি। আমরা কিন্তু মেইন ক্লাসের মধ্যে একটু পরে ঢুকবো, যেটা আমাদের আজকের অধ্যায় রৈখিক গতি, সেখানে কিন্তু আমরা একটু পরে এন্টার করব, আগে একটু জেনে নেই। তো মৌলিক রাশি কোনগুলো, যেই রাশিগুলোকে আমি যদি বইয়ের মতো করে বলি, যেই রাশিগুলোকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না, যে রাশিগুলো স্বাধীন, সেই রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি। আর যৌগিক রাশি হচ্ছে যেই রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল, যে রাশিকে ভাঙলে আর অনেকগুলো রাশি পাওয়া যেতে পারে, অন্যান্য মৌলিক রাশিগুলো পাওয়া যেতে পারে, সেই রাশিগুলোকে বলা হয় যৌগিক রাশি। তাহলে এই দুইটা রাশি বুঝতে হবে, একটা হচ্ছে মৌলিক রাশি, যেটাকে ভাঙলে আর অন্য কোনো রাশি পাওয়া যায় না। সো রাশির কনসেপ্টে আসলে যে জিনিসটা নিয়ে বলতে হচ্ছে, তাহলে রাশি আমাদের দুই প্রকার। আমি একটু লিখি, লিখলে হয়তো একটু ভালোভাবে ক্লিয়ার হবে। প্রথমত হচ্ছে আমাদের মৌলিক রাশি, মৌলিক রাশি, একদম বেসিক কথাবার্তা আবারও বলে দিচ্ছি এগুলো। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যৌগিক রাশি বা লব্ধি রাশি বলা হয় এটাকে, যৌগিক রাশি, যৌগিক রাশি। ওকে, সো এই মৌলিক রাশি আর যৌগিক রাশি, এটা কি বললাম, স্বাধীন রাশি। মৌলিক রাশি বা স্বাধীন রাশি, এটাকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যাবে না, আর এটাকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যাবে। ঠিক আছে, যেমন সহজভাবে যদি বলি, এই মৌলিক রাশির একটা এক্সাম্পল দিতে পারি আমরা, দূরত্ব। দূরত্বের একক কি জানি আমরা, জানি তো মিটার, তাই না? সো দূরত্ব হচ্ছে একটা মৌলিক রাশি, এটাকে ভাঙলে অন্য কোনো কিছু পাওয়া যাবে না। কিন্তু যদি বেগের কথায় আসি, বেগ হচ্ছে একটা যৌগিক রাশি। কেন যৌগিক রাশি? কারণ এই বেগকে যদি কখনো ভাঙানো হয়, তাহলে আমরা দেখব যে আমাদের দূরত্ব পাওয়া যাবে, আর দূরত্ব ডিভাইডেড বাই সময়। সো দূরত্ব আর সময় দুইটা জিনিস পাওয়া যাচ্ছে। সো একটা রাশিকে ভাঙায় দুইটা মৌলিক রাশি পেলাম। তো এই ধরনের রাশিগুলোকে বলা হয় আমাদের যৌগিক রাশি। আর যে রাশিকে ভাঙানো যাবে না, অন্য কোনো রাশি পাওয়া যাবে না ভাঙালেও, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। এগুলো বেসিক কনসেপ্ট, এই ধারণাটুকু আমাদের
থাকা লাগবে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে কতগুলো মৌলিক রাশি আছে যেগুলোকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যাবে না। সো এটা যদি এই প্রশ্নটা যদি নিজেদের মধ্যে আসে তাহলে আমরা এই স্লাইডটা একটু দেখে নিই। এখানে যদি একটু আমরা খেয়াল করি, আমাদের মৌলিক রাশি হচ্ছে সাতটা মৌলিক রাশি কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, আলোক তীব্রতা। এই 7 ধরনের মৌলিক রাশি এক্সিস্ট করে। তো এই 7 ধরনের মৌলিক রাশি আপনাকে একদম ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, কারণ আমরা পরবর্তীতে যাই করি না কেন এই মৌলিক রাশিগুলো আমাদের মাথায় রেখে দিতে হবে, না হলে কিন্তু অনেক জায়গাতে বুঝতে অসুবিধা হবে। সো এই 7টা মৌলিক রাশি একদম মুখস্থ করে আপনাদেরকে রাখতে হবে, এগুলো জানা থাকার বিষয়। এবং এখানে কোনটার একক কি, কোনটার মাত্রা কি, এই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আমরা জানি, এটা জানি। ভরের একক কি? কেজি বা কিলোগ্রাম। সময়ের একক সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক ক্যালভিন। পদার্থের পরিমাণের জন্য আমরা মোল ব্যবহার করি, আর আলোক তীব্রতার জন্য ক্যান্ডেলা। সো এই যে এককগুলো, কোনটা মৌলিক রাশির একক কোনটা, এটাও মাথায় থাকা লাগবে, মাস্ট বি। এবং আরেকটা বিষয় হচ্ছে মাত্রা কেন মাথায় রাখবো? একটা রাশি যে মৌলিক রাশি নাকি যৌগিক রাশি সেটা চেনার সব থেকে বড় উপায় হচ্ছে এই মাত্রা। কিভাবে? কারণ এখানে প্রত্যেকটার জন্য একটা করে লেটার ইউজ করা হয়েছে। যদি খেয়াল করি আমরা, দৈর্ঘ্যের মাত্রা কি দেওয়া হয়েছে? এল। ভরের মাত্রা কি? এম। সো একটা করে লেটার ইউজ করা হয়েছে। যদি কোনো কিছুর মাত্রাতে দেখা যায় যে 2টা লেটার বা 3টা লেটার, একাধিক লেটার ব্যবহার করা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে সেটা আর মৌলিক রাশি না। কারণ একটা লেটার ব্যবহার করলে বুঝবো সেটা একটা মৌলিক রাশি। তো এই মাত্রা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি কোনটা মৌলিক রাশি, কোনটা যৌগিক রাশি। সো এগুলোর এক্সাম্পল আমরা সামনে আরো দেখব। এগুলো হচ্ছে আমাদের শুধু কি কি জানা থাকা লাগবে পূর্বে থেকে, ফিজিক্স শুরু করার আগে আমি কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। তো এরপরে আরেকটা জিনিস দেখে নেই, যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ইউনিট কনভার্সন, আর বা আমরা যদি বলি আরেকটা হচ্ছে পরিমাপের পদ্ধতি এবং ইউনিট কনভার্সন। দুইটা জিনিস আমাদেরকে আরো জানা থাকা লাগবে। পরিমাপের পদ্ধতি সম্পর্কে যদি কথা বলি, আপনারা মানে ম্যাথে হোক বা ফিজিক্সে হোক বা যে জায়গাতেই হোক না কেন, একটা জিনিস খুব ভালো করে জানেন, আমাদের হিসাব করার সময় যে কোনো পরিমাপ করার জন্য একটা পদ্ধতি ব্যবহার করতে হয়। তো পরিমাপের পদ্ধতি আমি এখানে 3টা পদ্ধতির কথা উল্লেখ করছি, যদি আপনারা খেয়াল করেন। একটা হচ্ছে এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি। তো এই পরিমাপের এই 3টা পদ্ধতি রয়েছে, এমকেএস, সিজিএস এবং এফপিএস। তো আপনি যখন হিসাব করবেন আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনার সবগুলো মানে রাশি কি একই ইউনিটে আছে, মানে একটা পদ্ধতি কি অবলম্বন করা হচ্ছে। আমি যদি হিসাব করি আমার সবগুলো হয় এমকেএস এ থাকবে, না হলে সবগুলো রাশি সিজিএস এ থাকবে, অথবা সবগুলো আমার এফপিএস এ থাকবে। সো যে কোনো এক ফরম্যাটে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু আমাদেরকে হিসেব করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে। সো এই জায়গার জন্য যে কাজটা করব, রাশি যেমন দৈর্ঘ্যের এমকেএস একক হচ্ছে মিটার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার এবং এফপিএস একক হচ্ছে ফুট, ঠিক আছে। একইভাবে ভরের জন্য কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড ব্যবহার করব। সময়ের জন্য 3 ফরম্যাটেই সেকেন্ড হবে। সময় পরিমাপের ক্ষেত্রে 3 ফরম্যাটে আমরা শুধুমাত্র সেকেন্ড দিয়েই হিসেব করব। ক্ষেত্রফলের জন্য বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ ফুট। একইভাবে আমাদের আয়তনের জন্য ঘন মিটার, ঘন সেন্টিমিটার, ঘন ফুট, ইটিসি, এই জিনিসগুলো। সো এগুলো আপনারা নিজেরাই সুন্দরভাবে একটু জেনে রাখতে পারেন। আমি জাস্ট এগুলো আলোচনা করলাম যে আমাদের এই ফিজিক্স কোর্সটা শুরু হওয়ার আগে কোন কোন বেসিক বিষয়গুলো আমাদের জানা থাকা লাগবে সেই জিনিসগুলো উপস্থাপন করার জন্য। এটা কিন্তু আমাদের আজকের অধ্যায়ের কোনো পার্ট না, আবারও বলতেছি। এবং আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন, ইউনিট কনভার্সন। আসলে আমাদের অনেক সময় হয় কি, আমাদের মান হিসাব করতে হয় একটা একক নিয়ে, কিন্তু অন্যভাবে অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। ধরেন যে আপনি মিটার এমকেএস এককে হিসাব করতেছেন, অথচ আপনাকে কোনো কিছুর মান সেন্টিমিটারে দিয়ে দিচ্ছে, তখন আপনাকে কি করতে হবে? যেহেতু আপনি এমকেএস এ হিসাব করতেছেন,
সবগুলোকে তো মিটারে রাখবেন, সবগুলো তো এমকেএস এ রাখবেন, তাই না? তখন করা লাগে কি, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিতে হয়, অথবা অনেক সময় মিলিমিটার, ন্যানোমিটার, এরকম বহুত রকম ভাবে আপনাকে দিতে পারে প্রশ্নের মধ্যে। তো সেগুলো কিন্তু কনভার্ট করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে যেমন আপনি দৈর্ঘ্যের কথা যদি চিন্তা করেন, এমকেএস এ আমরা মিটার ব্যবহার করছি, তো 1 মিটার সমান সমান আপনাকে মাথায় রাখতে হবে 100 সেন্টিমিটার, একদম বেসিক ধারণা এগুলো। আর এফপিএস এককে 3.281 ফুট, ঠিক আছে? সো এই যে রূপান্তর সম্পর্ক, তাদের সম্পর্কটাও এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে ভর, 1 কেজি সমান 1000 গ্রাম অথবা 2.205 পাউন্ড, একদম মুখস্থ রাখা লাগবে এই বিষয়টা। তারপরে হচ্ছে সময়, সময় 3 ফরম্যাটেই কিন্তু সেকেন্ড। তো এই 3টা মৌলিক রাশির কনভার্সেশন আমি শুধু এখানে লিখে রাখছি, এরকম আরো অনেক কনভার্সেশন আছে যেগুলো আপনাদেরকে একটু কি করতে হবে, গুগল থেকেও আপনি চাইলে দেখে নিতে পারেন, বিভিন্ন জায়গা থেকেও দেখে নিতে পারেন। বাট এই যে আলোচনাগুলো আমি করলাম, এই কনসেপ্টগুলো একদম ভালোভাবে মাথায় রাখতে হবে এই কোর্সটা ভালোভাবে বোঝার জন্য, পুরো কোর্সটা। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, একদম বেসিক বেসিক বিষয়। দেন এখন আমরা আমাদের ক্লাসের মধ্যে এন্টার করতে পারি। সো এতক্ষণ যা আলোচনা করলাম সেগুলো হচ্ছে এই কোর্সে ভালো করার জন্য কোন জিনিসগুলো আমাদেরকে জেনে রাখা উচিত সেগুলো উপস্থাপন করার জন্য। তো আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নেই। ওকে, অনেকেই সংযুক্ত আছেন অনেক জায়গা থেকে। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায়ের রৈখিক গতি, এই অধ্যায়টা আমরা শুরু করে দিব। এখন আমরা ওভারভিউ নিয়ে ফেলছি যে কি কি জানা থাকা লাগবে আমাদের ফিজিক্স কোর্স শুরু হওয়ার আগে। তো সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করলাম, বাট এগুলো আমাদের অধ্যায়ের বিষয় না, এগুলো জানা থাকলে ভালো, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। এখন আমরা শুরু করি আমাদের কোর্সের ক্লাস, ঠিক আছে? তো আমরা যেহেতু রৈখিক গতি পড়ব, রৈখিক গতি আমাদের অধ্যায়ের নাম বা লিনিয়ার মোশন, ঠিক আছে? তো এই অধ্যায়ে আমাদের প্রথম 3টা থিওরিটিক্যাল বিষয় আমাদেরকে একটু জানা থাকা লাগবে। একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, গতি, স্থিতি। এই 3টা জিনিস কি? অবশ্যই এগুলো ক্লাস 9-10-এও আমরা পড়ছিলাম, আবার ডিপ্লোমাতেও এই জিনিসগুলো ছিল। আপনারা যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই মনে আছে। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো, যখন কোনো বস্তুকে কেন্দ্র করে অন্য কোনো বস্তুর গতি স্থিতি মাপা হয়, তখন সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। কথার কথা, আপনি দৌড়াচ্ছেন, তার মানে কি আপনি এখন গতিশীল। তো আপনি যে গতিশীল কার সাপেক্ষে? কোনো একটা বস্তুর সাপেক্ষে। একটা আপনি ধরেন যে আপনার বাসার গেট থেকে দৌড় দিলেন, তো বাসার গেটের সাপেক্ষে কিন্তু আপনি আপনার দূরত্বটা বাড়তেছে, তাই না? বাসার গেটের সাপেক্ষে আপনি গতিশীল। তো এই বাসার গেটটাকে তখন বলা হবে প্রসঙ্গ কাঠামো। এক কথায়, যে বস্তুটার সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করা হয়, ওই বস্তুটাকে বলা হয় আপনার প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে আমরা গতি স্থিতি নির্ণয় করব। তো তারপরে আরেকটা কথা হচ্ছে কি, গতি। গতি কি? কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থার পরিবর্তন হয়, মানে আমি একটা জায়গায় আসি এবং একটা আমার এই বোর্ডটার সাপেক্ষে যদি আমি একদিকে চলে যাই, তাহলে কি আমার অবস্থার পরিবর্তন হচ্ছে না? এই বোর্ডটার সাপেক্ষে অবস্থানের যে পরিবর্তনটা হবে, এটাকে বলা হচ্ছে তখন কি, গতি। আবার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন না হয়, আমার এই বোর্ডটা এখানে আছে, আমিও এখানে দাঁড়ায় আছি, আমার অবস্থান পরিবর্তন হচ্ছে না এই বোর্ডের সাপেক্ষে, তাহলে এই অবস্থাটাকে বলা হয় স্থিতি। এগুলো আমরা সবাই মোটামুটি জানি, জানার কথা, এগুলো একদম বেসিক বিষয়। শুধুমাত্র বোঝার সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো কি, গতি কি, স্থিতি কি, এগুলো আপনাদের তাহলে মাথায় থাকার কথা। তো এখন একটা বিষয় এখানে, এই গতি বা স্থিতি এগুলো আবার দুই ধরনের হতে পারে।
একটা হচ্ছে পরম গতি বা পরম স্থিতি। ঠিক আছে, এটা একটু আমি একটু লিখে ফেলি, যেটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পরম গতি বা পরম স্থিতি। পরম জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছি আর আপেক্ষিক জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছি সেটা। তো একটা দাঁড়াবে আমাদের আপেক্ষিক গতি বা স্থিতি বলতে পারি আমরা, স্থিতি। আর আরেকটা হচ্ছে আমাদের পরম গতি, পরম গতি বা স্থিতি, স্থিতি। তো এই আপেক্ষিক আর পরম বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা বুঝি। এখন আমি একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীলও থাকতে পারি, স্থিতিশীলও থাকতে পারি। এখন ওই প্রসঙ্গ কাঠামোটা যদি স্থিতিশীল হয়, ওই প্রসঙ্গ কাঠামোটাও যদি স্থির হয়, আবার মানে ব্যাপারটা হচ্ছে কি এইভাবে না বুঝে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ধরেন যে আপনি যে কোনো কিছুকে প্রসঙ্গ কাঠামো বানান, ধরেন আপনার বাসার গেটকে প্রসঙ্গ কাঠামো বানালেন এবং গেট থেকে আপনি দৌড় দিলেন, তাহলে আপনি গতিশীল আপনার বাসার গেটের সাপেক্ষে। এখন প্রশ্নটা হচ্ছে আপনার বাসার গেটটা কি গতিশীল নাকি স্থিতিশীল? আপনি বলবেন না ভাই আমার বাসার গেট তো দাঁড়ায় আছে এক জায়গায়, সেটা তো তাহলে স্থিতিশীল। তো এই যে এখানেই পয়েন্ট, আপনি কিভাবে বুঝলেন সেটা স্থিতিশীল? সেটা স্থিতিশীল বোঝার জন্য বা গতিশীল বোঝার জন্য আপনাকে অন্য কোনো কিছুকে প্রসঙ্গ কাঠামো বানাতে হবে, দেন তার সাথে তুলনা করে দেখতে হবে যে সেটা কি আসলেই স্থিতিশীল কিনা। তো আপনি যদি খেয়াল করেন যে আপনার গেটটা আপনার বারান্দার সাপেক্ষে দেখবেন যে স্থিতিশীল, ঠিক আছে দাঁড়ায় আছে, কিন্তু এই সূর্যের সাপেক্ষে কি আপনার বাসার গেটটা স্থিতিশীল? না, কারণ এই পৃথিবীটা প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তো সূর্যের সাপেক্ষে যেহেতু পৃথিবীটা ঘুরতেছে, তাহলে পৃথিবীর কোনো কিছুই তো আসলে সেইভাবে স্থিতিশীল না। যদি সূর্যের সাপেক্ষে চিন্তা করি, সূর্যকে যদি আমরা প্রসঙ্গ কাঠামো বানাই, তো এখানেই হচ্ছে বিষয়টা যে কোনো প্রসঙ্গ কাঠামো যদি আসলেই স্থিতিশীল হয়, অ্যাকচুয়ালি স্থিতিশীল হয়, তাহলে তার সাপেক্ষে যে গতি বা স্থিতি হবে সেটাকে আমরা বলতে পারবো পরম গতি বা স্থিতি। ঠিক আছে, যদি প্রসঙ্গ কাঠামোটা আসলেই স্থিতিশীল হয়। কিন্তু এই পৃথিবীতে আসলেই কি কোনো জিনিস স্থিতিশীল? পৃথিবীতে বলতে আমরা পৃথিবীর কোনো কিছুকেই আমরা আসলে স্থিতিশীল বলতে পারবো না, কারণ সূর্যের সাপেক্ষে পুরো পৃথিবীটাই ঘুরতেছে। এই দুনিয়াতে আসলে কোনো স্থিতিশীল বস্তু আছে কিনা আমার জানা নেই, কারণ এমন কোনো বস্তু পাওয়া যায়নি যেটা আসলেই স্থিতিশীল। প্রত্যেকটা বস্তুই কাউকে না কাউকে কেন্দ্র করে ঠিকই কিন্তু ঘুরতেছে। সো এই জিনিসটা তারপরে আমাদের জেনে রাখতে হবে এখন যে পরম গতি বা স্থিতি বলতে একটা পয়েন্টকে বোঝানো হচ্ছে যে প্রসঙ্গ কাঠামো অবশ্যই স্থিতিশীল হতে হবে, স্থিতিশীল হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট, অবশ্যই স্থিতিশীল হবে, যেটা আসলে পৃথিবীতে নাই। কেউ স্থিতিশীল না, সবাই কারো না কারো সাপেক্ষে ঠিকই গতিশীল থাকে, তাই না? আর এখানে ওই ঘটনাটা বাদে প্রসঙ্গ কাঠামো অবশ্যই গতিশীল হবে, মানে কোনো না কোনো কিছু সাপেক্ষে গতিশীল হইতে হবে। তো এইখানকার পয়েন্টটা হচ্ছে এরকমটা, প্রসঙ্গ কাঠামো যদি গতিশীল থাকে, যদি, যেটা আসলে সব ক্ষেত্রেই হয়, যদি গতিশীল থাকে। সো এই দুইটা পয়েন্ট আমরা পরম গতি আর পরম স্থিতির জন্য বলতে পারি, পরম গতি পরম স্থিতি বা আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতির জন্য। সো আশা করি এই তিনটা থিওরি সম্পর্কে আপনাদের একটা ধারণা আসছে। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ে নিই আপনাদের বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কিনা। আমরা কিন্তু যেহেতু এখানে কিন্তু প্রত্যেকের লাইফ যে প্রবলেমগুলো, যদি কেউ কোনো রকম প্রবলেম ফেস করে, সেটা কিন্তু সরাসরি আমরা এখানে কমেন্ট পড়ে সলভ করে দিব। সো আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের কারো কথা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। একটু কমেন্টগুলো পড়ি। আমাদের যেমন মোহাম্মদ বাহারুল ইসলাম লিখেছে, ভাইয়া প্রতিটি অধ্যায়ের নোট কি আমরা পাবো, বা আজকের ক্লাসে যা পড়লেন তার নোট? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা অধ্যায়ের একদম গুছানো এই জিনিসগুলো নোট করে আপনাকে দেওয়া হবে। আপনার এক্ষেত্রে কোনো কষ্ট হবে না, তবে আপনাকে নিজে এগুলো প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, ওকে।
তারপরে লিখেছে ভাইয়া আমি 5 সেমিস্টারে আছি, আমি ডিপ্লোমা ইন ফিজিক্স 1-2 ভালোভাবে পড়ছি। হ্যাঁ, অবশ্যই ভালোভাবে পড়ুন। প্রিপারেশন এটা এখন ডুয়েট অ্যাডমিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখন যারা ডুয়েট অ্যাডমিশনে আসে অনেকেই কিন্তু আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। আর এটা যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম, আসলে ডুয়েট অ্যাডমিশনের জন্য আপনার নিজেকে সেইভাবে যদি প্রিপেয়ার করতে চান তাহলে আগে থেকে প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি জরুরি। যদি নিয়ে আসতে পারেন আপনি অ্যাডমিশনে আসার পর অনেক বেশি সুবিধা ভোগ করতে পারবেন। ঠিক আছে, আপনি 100% না পারেন, অন্তত পক্ষে 20 থেকে 30% হলেও কিন্তু প্রিপারেশন নিয়ে আসতে পারেন, ধারণা রাখতে পারেন। সো এই কোর্সটা কিন্তু আপনাকে এই সুবিধাটা দিবে, আপনার পুরো সিলেবাস সম্পর্কে একটা ভালো ধারণা কিন্তু আপনাকে এই কোর্সের মাধ্যমে দেওয়া হবে, এবং এই কোর্সে কোন জিনিসগুলো পড়তে হবে। আর আপনি যদি পুরো কোর্সটা একদম মনোযোগের সাথে করতে পারেন তাহলে ফিজিক্স আশা করি আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে, যদি আপনি সেভাবে করতে পারেন, সময়টাকে কাজে লাগাতে পারেন। সূর্য কি স্থিতিশীল হতে পারে না, কারণ সূর্যকে কেন্দ্র করে মহাবিশ্বে কিছু ঘোরে। এখানে বিষয়টা হচ্ছে সূর্যও তো কোনো না কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরতেছে, সূর্য তো নিজেও স্থিতিশীল না। তো এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই কিন্তু গতিশীল, তাই এখানে কি কাউকে কোনো প্রসঙ্গ কাঠামোকে স্থিতিশীল বলা যাবে না, আসলে কেউই স্থিতিশীল না। তো এই জন্য পরম গতি বা পরম স্থিতিশীল বস্তু বলতে আসলে কিছুই নাই, যা আছে সবকিছুই আপেক্ষিক। বাট এমন যদি হতো তাহলে সেটাকে আমরা পরম গতি বা পরম স্থিতি বলতাম। তো ওকে, যাই হোক, আমরা কিন্তু এখনো থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতেছি, আমরা কিন্তু এখনো আমাদের ফর্মুলা বা ম্যাথমেটিক্স কোথাও যায় নাই। আমাদের কথা হচ্ছে আমরা বেসিকগুলো একদম ক্লিয়ার করে ফেলবো, তারপরে কিন্তু অন্য কিছুতে যাব। ঠিক আছে, সময় কম নষ্ট করার চেষ্টা করব যেন আমরা সবকিছু ভালোভাবে বুঝতে পারি। আসেন, তারপরে স্মরণ জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, বা দূরত্ব বা স্মরণ একটা রিলেটেড বিষয়, আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু, সমস্যা নেই। স্মরণ সম্পর্কে আলোচনা করি। স্মরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর যে দূরত্ব, সেটাই স্মরণ। তো এখানে একটা ব্যাপারটাকে একদম ভালোভাবে ফ্রেশলি বোঝার জন্য একটা কাজ করতে পারি। আমরা যে কাজটা করতে পারি, ধরেন যে একজন ব্যক্তি এই জায়গা থেকে জার্নি শুরু করে সে এখানে গেল, কতটুকু গেল, ধরে নিলাম যে সে 3 মিটার গেল। 3 মিটার এখান থেকে এদিকে 3 মিটার দূরত্ব গেল। তারপরে তাই সে আর সোজা না যায়, ধরে নিলাম একদম এই সাইডে সোজা, সে আবার 4 মিটার গেল। ওকে, ফাইন। এখন এখানে কথা হচ্ছে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। এইদিকে গেল 3 মিটার, উপরে ওইদিকে গেল হচ্ছে কত, 4 মিটার। আপনি খুব সহজেই বলতে পারবেন যে হ্যাঁ, তার দূরত্ব হচ্ছে এখানে 7 মিটার। আপনার কথাটা একদমই সঠিক, তার দূরত্ব হচ্ছে 7 মিটার। সে 7 মিটার দূরত্ব অতিক্রম করছে। কিন্তু স্মরণ এটা বলে না, স্মরণ বলে যে কোনো নির্দিষ্ট দিকে তার যে দূরত্ব হবে সেটা হচ্ছে স্মরণ। দ্যাটস মিন এখান থেকে শুরু করে এই বিন্দুতে তার সোজাসুজি যে দূরত্বটা, যে রৈখিক যে দূরত্বটা পাবো, এটাকে বলা স্মরণ। আমরা যদি এটা মেপে দেখি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজের মতো হয়েছে, দেখবো যে এটা হবে আমাদের 5 মিটার। তাহলে এই ঘটনার জন্য যদি চিন্তা করি, এই ঘটনার জন্য এখান থেকে জার্নি শুরু করলো, এখানে গেল, দেন এখানে গেল, তো তার দূরত্ব হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারবো তার দূরত্ব হচ্ছে কত, 7 মিটার। কিন্তু স্মরণ কি 7 মিটার বলতে পারবো না, তার স্মরণ হবে 5 মিটার। এটা অনেকেই ক্লিয়ার না, তাই এই জিনিসটা আলোচনা করে আগে স্মরণ আর দূরত্বের পার্থক্যটা কি সেটা বোঝার চেষ্টা করলাম। তাহলে স্মরণ কি, কোনো নির্দিষ্ট দিকে সোজাসুজি কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে স্মরণ। তো স্মরণ সংজ্ঞাগুলো কিন্তু আমি লিখে দিব না, লিখে সময় নষ্ট করবো না, কারণ হ্যান্ড নোটের মধ্যে সুন্দরভাবে করে দেওয়া আছে। আপনি শুধু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হচ্ছে স্মরণ। তাহলে এইটা হচ্ছে এখানে স্মরণ। ঠিক আছে, এরপরে যদি স্মরণ আমাদের অনেক সময় ব্যবহার করা লাগবে, তো স্মরণের একক, মাত্রা, এই জিনিসগুলো একটু বুঝে নেই। একক, যদি একক নিয়ে কথা বলি, দূরত্বের একক এবং স্মরণের একক দুইটাই একদমই সেম। এটা ওই দূরত্বই মেজার করতেছি, বাট নির্দিষ্ট একটা পলিসিতে। এখানে আরেকটা বিষয়, আমরা যদি ভেক্টর যখন পড়বো সেটাও বুঝতে পারবেন। স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা দিকটা ম্যাটার করে একই দিকে। আর দূরত্ব একটা স্কেলার রাশি, এখানে দিক ম্যাটার করে না। সো এটাও একটা জিনিস জেনে রাখতে পারেন আপনারা।
একক, দূরত্বের একক, স্মরণের একক দুইটাই হচ্ছে সেম, একক হচ্ছে মিটার। এখানে স্মরণের এককটাও হবে মিটার, আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি মিটারটাকে, ঠিক আছে, একক মিটার। এবং মাত্রার কথায় যদি আসি, মাত্রা, মাত্রা, তো মাত্রা জিনিসটা আমি কিভাবে, মানে আপাতত স্মরণের মাত্রা একটু আগেও আমরা দেখছি এল, তার যে প্রতীকটা সেটা লিখে আমাদেরকে মাত্রা বোঝানোর জন্য যে কাজটা করতে হবে, তার উভয় পাশে এরকম দুইটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো স্মরণের মাত্রা হচ্ছে এল। এল এখানে কয়টা লেটার লিখছি? একটা, এল শুধুমাত্র। তো এই যে একটা লেটার, এটা দেখে আমাকে বুঝতে হচ্ছে যে এটা হচ্ছে একটা মৌলিক রাশি, কারণ এখানে একটা মাত্র লেটার দেওয়া আছে। দূরত্ব বা স্মরণ একই জিনিস, শুধু একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। আর এই যে পার্থক্যটুকু যদি আপনি বুঝতে পারেন, তাহলে স্মরণ আপনার জন্য ক্লিয়ার আশা করা যায়। এখানে আর নতুন করে কোনো কিছু না, জাস্ট স্মরণটা বোঝার জন্যই এই টপিকটা আমি রাখছি। স্মরণের পরে, স্মরণ তো বুঝলাম, স্মরণের পরে নেক্সট আরেকটা টপিক বুঝে আসি, সেটা হচ্ছে দ্রুতি বা বেগ। এটা একটু ক্লিয়ার করি, দ্রুতি বা বেগ এটা তাহলে কি? তো এটাও খুব সহজেই বুঝতে পারবেন, একটু খেয়াল করেন। কেউ যদি বুঝে থাকেন তো খুবই ভালো, যেহেতু একদম বেসিক আলোচনা। না বুঝে থাকলে একদম ক্লিয়ার করে ফেলতে পারেন। দেখেন, এই জিনিসগুলো একদম ভিতর থেকে বুঝতে হবে। তো দ্রুতি বা বেগের জন্য যে কাজটা করতে পারি, আমরা ধরে নিলাম, বোঝার স্বার্থে আমি আরেকটা কাজ করি, ধরে নিলাম যে একটা ব্যক্তি এই জায়গা থেকে জার্নি শুরু করে সেই দিকে যাচ্ছে 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 যাচ্ছে, দেন এই জায়গাতে গেল। এখান থেকে জার্নি শুরু করে এই জায়গাতে গেল। তো আমি ধরে নিলাম যে সে 10 মিটার গেল। কয় মিটার? 10 মিটার গেল, এবং তার সময় লাগলো 5 সেকেন্ড। সময় লাগলো 5 সেকেন্ড। কতটুকু গেল দূরত্ব? দূরত্বকে কি দিয়ে? এস দিয়ে প্রকাশ করতে পারি আমরা, এস। এস স্মরণ যেহেতু, এস দিয়ে প্রকাশ করলাম। 10 মিটার গেল, 5 সেকেন্ডে গেল। তো কথা হচ্ছে বেগ বা দ্রুতি জিনিসটা কি? যে কোনো বস্তু 1 সেকেন্ডে যতটা যাবে বা একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করে, সেটাই হচ্ছে বেগ। 1 সেকেন্ডে আপনি দেখেন, এখানে 5 সেকেন্ডে গেছে 10 মিটার, 1 সেকেন্ডে কতটুকু যাবে? 2 মিটার। তাহলে তার বেগ বা দ্রুতি হচ্ছে 2 মিটার। তো বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্যটা কি সেটা পরে বুঝতেছি, আগে এই বেসিক জিনিসটা কিন্তু বুঝেন, যে সে 1 সেকেন্ডে বা একক সময়ে কতটুকু গেল, সেটাই হচ্ছে তার বেগ। ঠিক আছে? তো এই দুটাকে যদি আলাদাভাবে দেখি, এই দুটাকে জিনিসকে যদি আলাদাভাবে চিন্তা করি, তাহলে যে জিনিসটা মাথায় রাখবেন যে দূরত্বের হারকে বলা হয় দ্রুতি, আর স্মরণের হারকে বলা হয় বেগ। দূরত্বের হার বলতে কি, মানে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে, 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে দ্রুতি। আর 1 সেকেন্ডে যতটুকু স্মরণ হবে সেটা হচ্ছে বেগ। ঠিক আছে? তার মানে এখানে স্মরণ থেকে যেহেতু বেগ পাচ্ছি, তার মানে বেগটাও ভেক্টর রাশি হবে। আর যেহেতু দূরত্ব থেকে দ্রুতি পাচ্ছি, এটা স্কেলার রাশি। আদারওয়াইজ কিন্তু দুইটাই সেম জিনিসই, শুধু এইখানে পার্থক্যটা। ঠিক আছে? যে দূরত্ব থেকে দ্রুতি আর স্মরণ থেকে হচ্ছে বেগ। তো এখন আসি, এখানে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমরা একটা কাজ করব, এখানে 10 মিটার বা 5 সেকেন্ড এগুলো না দিয়ে আমরা ডাইরেক্টলি চিহ্ন ব্যবহার করতে পারি। যে সে সরাসরি ধরে নিলাম, আচ্ছা লিখে রেখি, সমস্যা নেই। এটা হচ্ছে 10 মিটার লিখছি, তাই তো? 10 মিটার, ওকে, ফাইন। তো দূরত্ব বা বেগের সংজ্ঞাটা একটু লিখে নিই। সেটা হচ্ছে, এখানে একটু সংজ্ঞাটা লাগবে আমাদের, যে একক সময়ে যে স্মরণ হয় তাই কি? তাই হচ্ছে বেগ। একক সময়ে যে স্মরণ হবে সেটাই হচ্ছে বেগ। তো এখন এই ঘটনার জন্য যদি আপনি দেখেন টি সময়ে কতটুকু স্মরণ হয়েছে, এস পরিমাণ, আপনি লিখতে পারেন যে টি সময়ে ওই ঘটনাটার জন্যই টি সময়ে স্মরণ হয় কতটুকু, এস, তাই না? বা লিখতে পারেন যে 5 সেকেন্ড সময়ে স্মরণ হয় কত, 10 মিটার। আপনি যদি এভাবে লিখতে চান তাতে কোনো সমস্যা নেই, আমি লিখে দিই। টি এর পরিবর্তে আপনি 5 লিখতে পারেন। 5 সেকেন্ড সময়ে স্মরণ হয় কি লিখতে পারেন, 10 মিটার। ওকে, তাহলে একক সময়ে কতটুকু স্মরণ হয় হিসাব করি তো। তাহলে 1 সেকেন্ড বা একক সময়ে
সরণ হয়, আপনি কিভাবে বের করবেন? 2, 10 থেকে 5 ভাগ করে দিলে তো 2 বের হয়ে যাচ্ছে, যেটা আমাদের বেগ হওয়ার কথা। তো এই কাজটা যদি আমরা করি, এখানে উপরে এস অর্থাৎ 10, নিচে হচ্ছে সময়। এখান থেকে কি বুঝলাম? যে দূরত্ব থেকে সময় ভাগ করে দিলে আমাদের একক সময়ের সরণটা পাওয়া যাচ্ছে, আর এটাকেই কিন্তু বলা হয় বেগ। তার মানে ফাইনালি আমি লিখতে পারি আমার বেগ ভি দিয়ে প্রকাশ করে এটাকে ভেলোসিটি, ভি ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। সো এইটা হচ্ছে আমার ফর্মুলা বেগ নির্ণয় করার জন্য। কিভাবে বের করলাম আশা করি বুঝতে পারছেন। এখানেও যেমন 1 সেকেন্ডে কতটুকু মানে দূর সরণ হবে? 2, তার মানে বেগ কত? 2। আরেকটা উপায় কিভাবে বের করা যায়? দূরত্ব থেকে সময়টা ভাগ করে দেন, 10 থেকে 5 ভাগ করে দিলে তো 2 পাচ্ছি। সো সেটাই, এক কথায় সেই জিনিসটাই, দূরত্ব ভাগ সময় ইকুয়াল টু কি পাচ্ছি? বেগ পাচ্ছি। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন বেগ জিনিসটা কি, যে একক সময়ে কোনো বস্তু যে দূরত্বটা অতিক্রম করে সেটাই বেগ। দূরত্বটা অতিক্রম করলে দ্রুতি, আর একক সময়ে যে সরণটা হয় সেটা হচ্ছে বেগ। তো নর্মালি মানে ফিজিক্সের ক্ষেত্রে দ্রুতি আর বেগ একইভাবে ইউজ করে, একই কথা ইউজ করা হয় দুইটাকে, একটার সাথে ব্যবহার করা হয়, বাট এটার মধ্যে একটা সামান্য পার্থক্য আছে, যে দূরত্ব থেকে দ্রুতি হয় আর সরণ থেকে হয় বেগ, কারণ একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি। অ্যাকচুয়ালি ওই জিনিসটা মাথায় রাখতে পারলে খুবই ভালো। ঠিক আছে, এখন আসি, আমরা বেগ জিনিস তো বুঝতে পারছি, তাহলে আসেন এবার তাহলে বেগের একক বের করে দেখি, বেগের মাত্রা বের করে দেখি। কিভাবে বের করে সেটাও বুঝিয়ে নিই, যেন আপনারা নিজেরাও সেটা করতে পারেন। তো আসেন সেটা কিভাবে করা যায় একটু খেয়াল করি। বেগের একক বের করতে চাচ্ছেন, তাই তো? আসেন বেগের একক, বেগের একক লাগবে আমাদেরকে। কিভাবে বুঝবো যে বেগের একক কোনটা? তো বেগ সমান সমান কি কি হয়? দূরত্ব ভাগ সময়। তাহলে বেগের একক অবশ্যই হইতে হবে উপরে দূরত্বের একক, দূরত্বের একক, আর নিচে হবে আমাদের সময়ের একক, সময়ের একক। আশা করি বুঝতে পারছি। বেগ সমান যেহেতু দূরত্ব ভাগ সময়, তাহলে বেগের একক মানে দূরত্বের একক ভাগ সময়ের একক। সো এখন আসেন, এখন ইজিলি বলতে পারবেন তাহলে দূরত্বের একক কত? দূরত্বের একক হচ্ছে মিটার, আমরা জানি মিটার বা এম দিয়ে প্রকাশ করা হয় যেটাকে। আর সময়ের একক কি? সেকেন্ড বা এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বেগের একক কি? মিটার ভাগ সেকেন্ড। এটা কি লিখতে পারি এভাবে? মিটার ভাগ সেকেন্ড, মিটার পার সেকেন্ড বলা হয় এটাকে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর যদি আপনি প্রতীকের মতো করে লিখতে চান তাহলে লিখতে পারেন মিটার ভাগ সেকেন্ড। এটাকে অনেকে আবার এভাবেও লিখে মিটার পার সেকেন্ড। এটা দ্বারা বোঝাচ্ছে এমটা উপরে আর এসটা হচ্ছে নিচে আছে, একই কথা। ঠিক আছে, এভাবেও লেখা সম্ভব, এভাবেও লেখা সম্ভব। এটা কি? বেগের একক। বের করার পলিসিটা তো বুঝতে পারছি, জাস্ট আমাদের ফর্মুলাটার দিকে মাথায় রাখি। বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব ভাগ সময়। সো সেই কাজটাই করছি, দূরত্বের একক ভাগ সময়ের একক। তাহলে কি পাবো? বেগের একক। আশা করি বুঝতে পারছেন বেগের একক কিভাবে বের করতে হয়। এরপরে বেগের একক তো বের করতে পারলাম, তাহলে বেগের মাত্রাটা কিভাবে বের করা যাবে, এবং তারপরে ডিসিশন নিব এটা যৌগিক রাশি নাকি মৌলিক রাশি। আসেন তাহলে আমরা যদি এখানে কাজটা করে ফেলি, কি করব? বেগের মাত্রা, বেগের মাত্রা, বেগের মাত্রা তাহলে কি হওয়া উচিত? আপনি নরমালি চিন্তা করেন, যেহেতু বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব ভাগ সময়, তাহলে বেগের মাত্রা হচ্ছে দূরত্বের মাত্রা ভাগ সময়ের মাত্রা। খুবই সিম্পল জিনিস কিন্তু। তাহলে বেগের মাত্রা এটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? উপরে হবে দূরত্বের মাত্রা, উপরে হবে দূরত্বের মাত্রা, নিচে হবে সময়ের মাত্রা, রাইট? তো দূরত্বের মাত্রাটা যদি আমি উপরে লিখি, দূরত্বের মাত্রা কি আমাদের জানি না, এটা হচ্ছে এল, অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আর সময়ের মাত্রা কি? টি। শুরুতেই কিন্তু এগুলো একটু আলোচনা করে নিছি আমি। তো উপরে এল, নিচে টি, অথবা এটাকে দুই পাশে দুইটা আলাদা আলাদা ব্র্যাকেট না দিয়ে আমি একবারই করে ফেলতে পারি এভাবে, যে একটা ব্র্যাকেটের মধ্যে উপরে এল রাখবো, নিচে টি কে রাখবো। এটা হচ্ছে আমাদের
বেগের মাত্রা। তো এই জিনিসটাকে অনেকে মডিফাই করে এভাবে লিখে যে এল টি ইনভার্স। এল টি ইনভার্স অর্থাৎ টিটা নিচে আছে আর এলটা উপরে আছে, এটাই বোঝাচ্ছে, এবং ব্র্যাকেটের মধ্যে আমরা এভাবে দিতে পারি। এটা হচ্ছে আমাদের বেগের মাত্রা। সো ডুয়েট অ্যাডমিশনে এই বিষয়গুলো থেকে কিন্তু নৈবেত্তিক কমন পাওয়ার সম্ভাবনা থাকে, যে বেগের মাত্রা কি, এমন প্রশ্ন দিতেই পারে নৈবেত্তিকের জন্য। এগুলো থেকে মানে একদম ম্যাথ দিবে না, এগুলোতে ম্যাথ আসার কোনো জায়গায় নেই, বাট এই বেসিকগুলো ম্যাথ পারতে গেলে থাকা লাগবে, এবং নৈবেত্তিকের জন্য কিন্তু এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আশা করি এটুকু বুঝতে পারছেন। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনার আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, এটা অবশ্যই ক্লিয়ার করবেন, এবং যে কোনো সমস্যা হলে সেটা বলবেন, আমি সেই জিনিসটা রিকভার করে বোঝানোর চেষ্টা করব, অ্যান্ড প্রত্যেকে যেন ভালোভাবে বুঝতে পারেন। আমরা কিন্তু একদম বেসিক ইজি ইজি বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, সো এগুলোতে বোঝার কোনো প্রবলেম থাকা যাবে না। একদম ক্লিয়ার কিনা সবাই একটা কমেন্ট করে জানাবেন। আর যার যে যা যা প্রশ্ন আছে সেই কমেন্টগুলো করতে পারেন, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিব। এখন একটু কমেন্ট পড়বো আপনাদের। ওকে ওকে, আমি তাহলে সবার কমেন্টগুলো পড়া শুরু করে দিই। রুহুল হোসেন লিখেছে সিএসসি ডুয়েট অ্যাডমিশন অ্যান্ড জব প্রিপারেশন ডিপার্টমেন্ট কোর্স কবে আসবে, সেটা আপনাদের কিছুদিন পরে অ্যানাউন্স করে দেওয়া হবে। এই মাসেই সম্ভবত এই কোর্সটা নিয়ে আসার চিন্তা ভাবনা করা হচ্ছে। তো সম্ভবত কোর্সটা ফ্রিও চলে আসতে পারে, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, সামনেই আপনারা জানতে পারবেন আসলে এই বিষয়টা। ঠিক আছে, তারপরে হচ্ছে ওকে ভাই, একটা মূল কথা হলো, সেটা হচ্ছে কথাটা কয়েকবার রিপিট করলে ভালো হয়। ওকে ওকে, আমি কয়েকবার রিপিট করার চেষ্টা করব। তারপরে স্যার আপনার বোঝানোর স্টাইল লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, ধন্যবাদ ভাই। ক্লিয়ার, ওকে। দুটোর মাত্রা না দিয়া স্মরণের মাত্রা লেখা হবে না? কি লিখছে, দূরত্বের মাত্রা না দিয়া স্মরণের মাত্রা লেখা হবে না? দুইটার মাত্রা একদমই সেম, যেটা দেন আপনি কোনো প্রবলেম নাই। দূরত্বের মাত্রা যা, স্মরণের মাত্রা তাই। ঠিক আছে, আর সম্পূর্ণ সিলেবাসটা কি শেষ করা হবে? হ্যাঁ, এই কোর্সের মাধ্যমে ফিজিক্সের পুরো সিলেবাসটা আপনাকে যেভাবে দেখেন, আপনি এখানে অ্যাডমিশনে এসে অফলাইনেও ক্লাস করতে পারবেন, অফলাইনেও তো ক্লাস করবেনই। তো এখানে যে কাজটা করা হবে, আপনাকে ডিটেইলি অনেক সময় নিয়ে এই কোর্সের মধ্যে একদম বেসিকগুলো কিন্তু একদম ভেঙে ভেঙে ক্লিয়ার করা হচ্ছে। একদম ক্ষুদ্র বিষয়গুলো আপনাকে দেখানো হবে, আপনি বড় হয়ে যেতে পারেন যে একদম এত বেসিকগুলো কেন আলোচনা করতেছে, এমনটাও হতে পারে, আপনার মনে হইতে পারে। তো একদম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো থেকে শুরু করে আপনাকে কিন্তু সেভাবেই গড়ে তোলা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তারপরে আপনাকে ওই অধ্যায় রিলেটেড যে ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলো ডুয়েট অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই ম্যাথগুলো সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে ওকে। তারপরে হচ্ছে শরীফুল ইসলাম ভাই লিখেছে আপনার বোঝানোর ধরনটা চমৎকার। ওকে, ধন্যবাদ ভাই। ওকে জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ভাইয়া, সব বুঝতে পারছি। ওকে, আর তাহলে সময় নষ্ট না করে আমরা পরের টপিকটা বুঝি। তাহলে আমাদের স্মরণ আর দূরত্ব, এই দুইটা জিনিস কি বা পার্থক্যটা কোথায় সেটা বোঝা হয়ে গেছে। কোনটার একক কি, কোনটার মাত্রা কি বুঝতে পারছি। নেক্সট কি দেখলাম, দ্রুতি ও বেগ, খুবই সহজ জিনিস, এটাও আশা করি বুঝতে পারছি। একক সময়ে যে দূরত্ব হয় দ্রুতি, আর একক সময়ে যে স্মরণ হয় সেটাকে বলি আমরা বেগ, তাই না? দুইটার মাত্রা সেম, দ্রুতি আর বেগ বলি, দুইটার মাত্রা সেম, দুইটার একক আমাদের সেম। এরপরে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে বেগের প্রকারভেদ। বেগ তো বুঝলাম যে একক সময়ে যে স্মরণটা হয় বা স্মরণের যে হার, সেটা হচ্ছে বেগ। এই বেগ কত ধরনের হইতে পারে এটা একটু ধারণা নিই আমরা। তো বেগের প্রকারভেদ নিয়ে যদি আলোচনা করি, আমি এখানে বড় করে লিখে দিচ্ছি বেগ।
বেগকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, আমরা চাইলে বেগকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে সমবেগ, আরেকটা হচ্ছে অসমবেগ, আরেকটা হচ্ছে অসমবেগ। তো এই সমবেগ আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, ফর্মুলাটা কি ছিল? v ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। তো এই ফর্মুলাটা কিন্তু সমবেগেরই ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা সমবেগেরই ফর্মুলা। তো সমবেগের ক্ষেত্রে বুঝলাম। আর অসমবেগের, এই অসমবেগকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ত্বরণ আর আরেকটা হচ্ছে মন্দন। এগুলো নিয়ে আমরা একটু পরেই জানবো, ত্বরণ আর মন্দন। এই ত্বরণকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এই ত্বরণটাকেও আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুষম ত্বরণ, একটা হচ্ছে সুষম ত্বরণ, আর একটা হচ্ছে অসম ত্বরণ, অসম ত্বরণ। মন্দনকেও আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুষম মন্দন, একটা হচ্ছে সুষম মন্দন, আরেকটা হচ্ছে অসম মন্দন। অনেকগুলো জিনিস, তাই না? আমাদের এই বেগকে ভাঙায় আমরা বেশ কয়েকটা জিনিস পাইলাম: সমবেগ, অসমবেগ, ত্বরণ, মন্দন, সুষম ত্বরণ, অসম ত্বরণ, সুষম মন্দন, অসম মন্দন। তো এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে, কোনটা কি, কোন জিনিসটাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, এগুলো ক্লিয়ার থাকা লাগবে। আর আরেকটা মজার বিষয় কি, এই যে বিষয়গুলো আলোচনা করতেছি শুধুমাত্র যে এই অধ্যায়ের জন্য লাগবে এমনটা কিন্তু না, পুরো ফিজিক্সে কিন্তু এই জিনিসগুলোর ব্যবহার হবেই। সো ফার্স্ট ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে ভালোভাবে করেন, প্রত্যেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? তো সমবেগ, অসমবেগ সবকিছুতেই যাচ্ছি আমরা। এরপরে তাহলে সবার প্রথমে যেটা জানবো, সমবেগ। যেটা বললাম যে এই পাশে আমাদের একটা টাইপ ছিল সমবেগ। সমবেগ কি? সমবেগ হচ্ছে যে একটা বস্তু যদি সমান সময় সবসময় সমান দূরত্বই অতিক্রম করে, মানে বেগ বাড়বেও না, বেগটা কমবেও না, তখন সেটাকে আমরা বলতে পারি সমবেগ। যেমন একটা ঘটনা যদি নর্মালি বলি, যে ধরে নিলাম এখান থেকে একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে জার্নি শুরু করছে, এই মুহূর্তে কোনো সেকেন্ডই হয়নি, বলতে পারি যে 0 সেকেন্ড, এবং দূরত্ব হচ্ছে 0 মিটার, সে দাঁড়ায় আছে। বা আচ্ছা, এইভাবে করলে হবে না, সমবেগ না, আমরা সমবেগটা এইভাবে দেখি যে চলন্ত কোনো মুহূর্তে, ধরেন একটা বাইক চলতেছে রানিং, তো প্রথম সেকেন্ডে এই জায়গাতে আমরা দেখতেছি তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আরেকটু পরে যখন দ্বিতীয় সেকেন্ড হইল, দ্বিতীয় সেকেন্ড যখন হয়ে গেল, তখনও আমি দেখতেছি তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডও তার সেই বেগই। আবার কিছুক্ষণ পরে মানে তৃতীয় সেকেন্ডে যায় আমরা বেগটা মেজার করলাম, তখনও দেখতেছি তার বেগ একই আছে, 5 মিটার পার সেকেন্ড। তো এখানে কি দেখা যাচ্ছে, যে আমি যখনই পরিমাপ করি না কেন তার বেগ কিন্তু বাড়েও নাই কমেও নাই। তো এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সমবেগ। এই ঘটনার জন্য বলতে পারবো সমবেগ, মানে বেগটা বাড়বেও না কমবেও না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখি। তো এরপরে এই যে সমবেগের জন্য আমরা বললাম কি, আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করা হবে, যে v ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। এটা আমরা সমবেগের ক্ষেত্রে ইউজ করব। বা অনেকে করে কি, এস ইজ ইকুয়াল টু ভিটি লিখে, এস ইজ ইকুয়াল টু ভিটি, মানে এস ইকুয়াল টি টাইপ পাশে চলে আসে কি হয়, ভিটি। সো যেটাই ইউজ করেন না কেন একই কথা। তো এটা হচ্ছে সমবেগের ফর্মুলা। তো সমবেগ কনসেপ্টটা যখনই আসবে আমরা চোখ বন্ধ করে এই ফর্মুলাটা ইউজ করব। আর আরেক কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে পারি, যেমন শব্দ। আমরা যে কথা বলি, আমার আওয়াজটা যে যাচ্ছে, এই শব্দটা কি বেগে যায়? এই শব্দটা কিন্তু সমবেগে যায়। শব্দের বেগ হচ্ছে সমবেগ। সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখতে পারেন। আমরা দেখব সামনে এরকম অনেক ঘটনা দেখব। তো সমবেগে, এটা সমবেগের একক মাত্রা, সাধারণভাবে বেগের একক মাত্রা যেটা হয় সেটাই, এখানে নতুন কোনো কিছু নাই, ঠিক আছে? তো সমবেগের পরে আরেকটু ধারণা রাখতে পারি ত্বরণ নিয়ে। এবার ত্বরণ জিনিসটা কি? সমবেগ তো বুঝলাম, এখন আসেন ত্বরণ। আশা করি সবার বুঝতে সমস্যা হচ্ছে না। আসলে অনেকগুলো বিস্তৃতি থিওরি নিয়ে আলোচনা করতেছি আজকে, কোনো ম্যাথ করতেছি না। থিওরি ক্লাসগুলো হয় কি, একটু বোরিং লাগে অনেকের, যে থিওরি অনেক কিছু খালি জানতে হয়, লজিক্যাল মানে সেরকম ভাবে কিছু পাওয়া যায় না।
ম্যাথ নাই কোনো, অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট থিওরিগুলো না জানলে আমরা তো সামনে ভালো করতে পারবো না, বুঝতে পারবো না, তাই না? তো থিওরিগুলো একটু কষ্ট করে, আজকের ক্লাসটা হয়তো বা কষ্ট হইতে পারে যেহেতু থিওরিটিক্যাল বিষয় বেশি, বোরিংও লাগতে পারে, বাট সামনে ইনশাল্লাহ সবার অনেক ভালো লাগবে। ঠিক আছে, আসি ত্বরণ জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। ধরেন এখানে যদি আমি বইয়ের মতো করে সংজ্ঞাটা বলি তাহলে বলতে হবে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, বা একটু অন্যভাবে বলি যে একক সময়ে কতটুকু বেগ বৃদ্ধি পাইলো ওই পরিমাণটাকে বলা হয় ত্বরণ। 1 সেকেন্ডে কতটুকু বেগ বাড়লো এই জিনিসটাকে মেজার করার জন্য একটা ওয়ে আছে। ওয়েটা কি রকম, যে আমি ধরে নিলাম, যাদের বুঝতে সমস্যা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখেন, ইজিলি বুঝতে পারবেন। ধরেন যে আপনি এখানে আছেন এই জায়গাতে, এখানে আপনার একটা আদিবেগ আছে, থাকতেই পারে। আদিবেগটা কত হইতে পারে যে আপনি আদিবেগ 0 আদিবেগ আছেন, মানে কোনো বেগই নেই, আপনি এখানে দাঁড়ায় আছেন। তারপর একটা দৌড় দিলেন, আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার আদিবেগ 0। যেহেতু দাঁড়ায় আছেন, আপনার তো আদিবেগ বলতে শুরুতে কোনো বেগই নেই, এজন্য আমি 0 দিলাম, ইউ দ্বারা বোঝাচ্ছি আদিবেগ। তারপরে দৌড় দিলেন, এই জায়গাতে চলে গেলেন, এবং এই জায়গাতে যায় দেখা গেল যে আপনার একটা শেষ বেগ, মানে ওই অবস্থায় আপনার বেগ যেটা সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। একক কি মিটার পার সেকেন্ড, দেখলাম না আমরা, সেটা লিখছি 12 মিটার পার সেকেন্ড। তো এখন এই জায়গা থেকে এই জায়গাতে যাইতে সময় লাগলো ধরে নিলাম হচ্ছে 2 সেকেন্ড মাত্র। আপনি 2 সেকেন্ড এখান থেকে দৌড় দিয়ে ওইখানে চলে গেলেন, প্রথমে বেগ ছিল না, ওই 2 সেকেন্ড পরে আপনার বেগ দেখলাম 12 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে ত্বরণের সংজ্ঞা কি বলে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। লিখে ফেলে একটু, একক সময়ে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায়, এইভাবে লিখলেও সম্ভব। একক সময়ে যে বেগ বৃদ্ধি পায়, যে বেগ বৃদ্ধি হয়, একক সময়ে যে বেগ বৃদ্ধি হয় সেটাই কিন্তু ত্বরণ। আচ্ছা, এই ঘটনার জন্য কয় সেকেন্ডের ঘটনা এটা? 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি হয়েছে? 12 মিটার পার সেকেন্ড, কারণ 0 থেকে শুরু হয়েছে। আপনি চাইলে অন্য কিছু দিয়েও শুরু করতে পারেন, কিন্তু যে শুরুতে আদিবেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, এটাও হতে পারে 2 মিটার পার সেকেন্ড, শেষে হইলো 12 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কতটুকু বাড়লো, বেগ বৃদ্ধি পেলো কতটুকু? 10 মিটার পার সেকেন্ড, এখানে 12 মিটার পার সেকেন্ড শেষ বেগ, আদিবেগ 2 মিটার পার সেকেন্ড, বেগ তাহলে বাড়লো কতটুকু? শেষ বেগ থেকে আদিবেগটা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইলো 12 বিয়োগ 2 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড? অথবা সুন্দর ভাষায় যদি লিখতে চাই সুন্দর করে, যে টি সময়ে বেগ বৃদ্ধি পেল কতটুকু? বেগ বৃদ্ধি পেল ভি মাইনাস ইউ দিয়ে, যেটা পাবো আমরা, মানে শেষ বেগ থেকে আদি বেগটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু কতটুকু বেগ বৃদ্ধি পেল সেটা বের হয়ে যাচ্ছে, এবং সেটা কত সময়ে? টি সময়ে। তাহলে একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে বেগ বৃদ্ধি পেল কতটুকু? কিভাবে বের করব? যে আগে যে বেগ বৃদ্ধিটা পেল সেটা থেকে আমি একক সময় যেহেতু বলছি, টিটার নিচে চলে যাবে, তাই না? এটা আচ্ছা, একক সময়ে যে বেগ বৃদ্ধি পেল এটাকেই তো বলা হয় ত্বরণ। ত্বরণের সংজ্ঞা তো তাই বলে যে একক সময়ে যে বেগ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে আমরা ফাইনালি বলতেই পারি যে আমাদের ত্বরণ এ ইজ ইকুয়াল টু, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এগুলো প্রতীকগুলো জেনে রাখি। আদিবেগকে ইউ, শেষ বেগকে ভি, সময়কে টি, ত্বরণকে আমরা প্রকাশ করতেছি কি? এ দ্বারা। এ ইজ ইকুয়াল টু লেখা যাবে কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো এটা আমাদের একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে ত্বরণ বের করার ফর্মুলা। তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইডেড বাই সময়। ওকে, এক কথায় উপরে বেগ আর নিচে কি হচ্ছে? সময়। বেগ থেকে সময়কে ভাগ করলে আমরা ত্বরণ পাচ্ছি। বেগ থেকে সময়কে ভাগ করলে কি পাচ্ছি? ত্বরণ। তাহলে ত্বরণ আশা করি ক্লিয়ার। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হার মানে কি?
একক সময়ে যে বেগ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে ত্বরণ। টি সময়ে বেগটা বৃদ্ধি পাইছে কত, 12 - 2 অর্থাৎ ভি মাইনাস ইউ। তাহলে এক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে ভি মাইনাস বি ইউ ডিভাইডেড বাই টি, এটাই হচ্ছে আমাদের ত্বরণ। ওকে, এরপরে আসেন। তো ত্বরণ যেহেতু বুঝলাম, ত্বরণ থেকে আমি এটুকু সিদ্ধান্ত নিতে পারতেছি ত্বরণ মানে হচ্ছে বেগ ভাগ সময়। তাহলে ত্বরণের একক বের করে ফেলি এবার। এই কাজগুলো নিজেদেরকে শিখতে হবে, ঠিক আছে, যে কিভাবে একটা জিনিসের একক বের করা যায়, মাত্রা বের করা যায়। তো আসেন, ত্বরণের একক, ত্বরণের একক, ত্বরণের একক তাহলে কি হবে? উপরে হচ্ছে আমাদের যেহেতু দুইটাই বেগ, শেষ বেগ বিয়োগ আদি বেগ, বাট বেগ তো নাকি, তাহলে উপরে আমাদেরকে লিখতে হবে বেগের একক। ত্বরণের একক মানে উপরে বেগের একক, আর নিচে হচ্ছে কি সময় আছে, তাহলে সময়ের একক, সময়ের একক। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি বেগের এককটা উপরে লিখি, বেগের একক কি দেখছিলাম আমরা? মিটার পার সেকেন্ড, তাই না? একটু আগে কিন্তু শিখছিলাম। আপনি যদি না শিখে থাকেন তাহলে বেগের এককটা আবার ভাঙাইতে পারেন, ভাঙায় বের করে নিয়ে আসতে পারেন। যদি সেভাবে করি, অনেকে যেহেতু ফার্স্ট টাইম করতেছি করে ফেলি, সমস্যা নেই। বেগের একক, আপনি বেগের একক বের করতে গেলে আবার কি করবেন? দূরত্বের একক ভাগ সময়ের একক। তাহলে উপরে দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড, দেন এটা কি হলো? বেগের একক। নিচে আবার সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে দিন শেষে এটা ভাঙানোর পরে যে জিনিসটা দাঁড়াবে মিটার ডিভাইডেড বাই নিচে হচ্ছে সেকেন্ড স্কোয়ার, তাই না? বা এটাকে লেখা যায় আপনাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্বরণের একক। বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। অর্থাৎ বেগের একক ভাগ সময়ের একক, দুইটাকে করে দিলে হয়ে যাচ্ছে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা আমাদের ত্বরণের একক বের করার ওয়ে। একইভাবে আমরা ত্বরণের মাত্রাটাও বের করে ফেলতে পারি। এই সাইডে মাত্রা বের করি, ত্বরণের মাত্রা, এগুলো খুবই সহজ। ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রাটা কি হবে খেয়াল করি তাহলে। অবশ্যই তাহলে উপরে হবে বেগের মাত্রা, নিচে হবে সময়ের মাত্রা। উপরে লিখব বেগের মাত্রা, লিখে দিই বেগের মাত্রা, নিচে হচ্ছে সময়ের মাত্রা। তো বেগের মাত্রা কত আমাদের? বেগের মাত্রা হচ্ছে একটু আগে কিন্তু আমরা দেখছিলাম এল টি ইনভার্স, তাই না? এল টি ইনভার্স। আর নিচে সময়ের মাত্রা ছিল কি? টি। টি সময়ের মাত্রা শুধু টি। এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে এল টি ইনভার্স 2। মানে এই টিটাও একটা উপরে উঠে যায়, মাইনাস হয়ে যাবে। -1 একটা টি ছিল, আর একটা -1 মিলে কি হয়ে গেল? -2 হয়ে গেল। এবং দুই পাশে কি দিতে হবে আমাদেরকে? ব্র্যাকেট দিতে হবে। তাহলে ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স 2। আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোনো সমস্যা হয় ত্বরণ বুঝতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্ট পড়ে সেই জায়গাটা আবার ক্লিয়ার করব প্রয়োজন হলে। দেবরাজ ভাই, আপনি কি ডুয়েটে পড়েন? জি, আমি ডুয়েটে কম্পিউটার সায়েন্সে 3rd ইয়ারে পড়তেছি এখন। ইংরেজি কোর্স কবে আসবে সেটা এখন বলা যাচ্ছে না, সেটা আপনারা আসলে অবশ্যই জানবেন। ওকে, ওকে, বা কারো কোনো জায়গায় সমস্যা থাকলে সেটা অবশ্যই একটু জানাবেন।
মাহিন শিমলা লিখেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন একটা উদ্যোগ গ্রহণ করার জন্য, কারণ অনেকেরই ফিনান্সিয়াল প্রবলেমের কারণে পেইড কোর্সটাতে জয়েন করতে পারে না। আশা করি আপনাদের ফ্রি ক্লাসগুলো এমন স্টুডেন্টদের ডুয়েট জার্নিটাকে অনেক দূর এগিয়ে নিবে। আর আজকে আপনার প্রথম ক্লাস করে অনেক ভালো লাগছে, বোঝানোর ধরন অন্যরকম। ধন্যবাদ মাহিন শিমলা আপুকে। সিসি থার্ডে, ওকে ঠিক আছে, ওকে সব বুঝতে পারছি। ওকে, অসংখ্য ধন্যবাদ বুঝতে পারার জন্য। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই জায়গাগুলো দরকার বারবার রিপিট করব বা অন্য কোনো পদ্ধতিতে আপনাকে বোঝানোর চেষ্টা করব। মূল কথা হচ্ছে আজকে বেসিক বিষয়গুলো আলোচনা হচ্ছে, আর বেসিক বিষয় আপনাকে জানতে হবে, কারণ ম্যাথ আপনাকে পেঁচায় দেখ, ঘুরায় দেখ, বানায় দেখ, আপনাকে যেভাবে দেখ না কেন, আপনি ম্যাথের প্রতি পুরা কনফিডেন্ট থাকবেন। ডুয়েট অ্যাডমিশনে আপনি যদি এভাবে প্রত্যেকটা সাবজেক্ট, নন ডিপার্টমেন্টের তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ, এই 4টা সাবজেক্ট, আপনি যদি সেভাবে সময় দিয়ে কনফিডেন্ট হয়ে যেতে পারেন যে না আমি ফিজিক্সের জয়টা ম্যাথই দেখ, আমি পারবই, যেখান থেকে দেখ না কেন আমি পারবই, আমার মিস হবে না, সেই কনফিডেন্টের সাথে যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, বেসিক যদি আপনার স্ট্রং থাকে, আপনি ম্যাথ যদি সেভাবে গুছান, কেমিস্ট্রি যদি সেভাবে গুছান, আপনার চান্স তাহলে তো মিস হওয়ার কোনো কথাই নেই। একমাত্র আল্লাহ ছাড়া মনে হয় না আপনার চান্স কেউ আটকাইতে পারবে তখন, কারণ আপনি সেভাবে যদি প্রিপারেশন নেন। কিন্তু এই কাজটা কিন্তু সবাই করে না। তো আপনাকে সেই রকম একটা ডেডিকেশন নিজের মধ্যে তৈরি করতে হবে, আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনার প্রত্যেকটা বিষয় একদম টোটালি ক্লিয়ার করে রাখতে হবে। সো আমরা কিন্তু সেভাবে আগাচ্ছি, একদম শুরু থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত কিন্তু সেভাবে করানো হবেই। সো যেহেতু আমরা সেই জায়গাটা আপনাদেরকে দিতেছি, আপনি কেন সেটা মিস করবেন? অবশ্যই একদম টোটালি ভালোভাবে পুরো কোর্সটা শেষ করেন, দেখবেন যে অনেক বেশি বেনিফিট পাবেন এবং ডুয়েট অ্যাডমিশনের জন্য অনেকটুকু আগায় থাকবেন। আর ডুয়েট অ্যাডমিশনে একটা কথা খুব ভালোভাবেই আপনারা জানেন যে এখানে কিন্তু প্রতি বছর হাজারো স্টুডেন্ট মানে অন্যরকম একটা কম্পিটিশনের মধ্যে পড়ে যায়, সারা মানে পুরো একটা বছর কঠোর কঠোর পরিশ্রম করে কিন্তু এই ডুয়েট অ্যাডমিশনে সবাই অ্যাটেন্ড করে। সো এই একটা বছর যারা অ্যাডমিশনে আসে মূলত গাজীপুরে, মানে আমি তো এখানে আছি দেখে যাচ্ছি, আমি নিজেও অ্যাডমিশনে ছিলাম, প্রত্যেকে এত বেশি পড়াশোনা করে আর এত বেশি মানে সবার মধ্যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় বলা যায় পড়াশোনার জন্য। এখানে কাউকে কিন্তু বলতে হয় না যে ভাই আপনি পড়াশোনা করেন, আপনার পড়াশোনা করা উচিত। এখানে কিন্তু সবাই নিজে থেকেই মানে একদম সেই রকম ডেডিকেটেডলি পড়াশোনা শুরু করে দেয়, কারণ এটা একটা কম্পিটিশন। আর এখানে যারা আসতেছে সবাই তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে আসতেছে, তো সবাই তো ম্যাচিউর, তাই না? সবাই তো বুঝে প্রত্যেকের অবস্থানটা। তো এই লড়াইটা আসলে অনেক কঠিন একটা লড়াই, বাট আপনি যদি সুন্দরভাবে আপনার প্রিপারেশনটা নিতে পারেন, সবকিছু যদি সেভাবে গুছায় নিতে পারেন, আপনার কিন্তু এই জার্নিতে পিছিয়ে আপনি থাকবেন না, আপনি অনেক বেটার করতে পারবেন। আর ডিপ্লোমাতে আরেকটা বিষয় যে আপনি একাডেমিক পড়াশোনাতে ভালো দেখে যে ডুয়েট অ্যাডমিশনে ভালো করবেন না, ব্যাপারটা এমন না। কিন্তু আপনি একাডেমিকে খারাপ কেন? কারণ সেখানে হয়তো বা পড়াশোনা কম করছেন, পড়াশোনা করেন নাই, বা আপনি লাস্ট নাইটে প্রিপারেশন নেন, এমনও স্টুডেন্ট তো হইতেই পারেন, তাই না? বাট এখানে যারা অ্যাকচুয়ালি সেভাবে পড়াশোনা করবে, যারা আগে পড়াশোনা করুক বা না করুক, বা এখন থেকে যারা প্রিপারেশন নিচ্ছে বা এখানে এসে যারা প্রিপারেশন নেবে, তারা কিন্তু অনেক বেশি বেনিফিট পাবে এই জায়গাটা থেকে। এখানেই কিন্তু তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেভাবে শিখতে পারবে, ঠিক আছে? সো আপনারা আশা করি সেভাবে কন্টিনিউ করবেন। তো আমরা আজকে বেশ কয়েকটা টপিক দেখে নিলাম। নেক্সট ক্লাসে আমরা আরো বেশ কিছু টপিক জানবো এবং কিভাবে আমাদের ফর্মুলাগুলো, এখনো কিন্তু আমরা ফর্মুলার ভিতরে সেভাবে যাইনি, যে কিভাবে নতুন নতুন ফর্মুলাগুলো আসলো সেগুলো আমরা দেখে নিব নেক্সট ক্লাসের মধ্যে। অ্যান্ড তারপরে আমরা হচ্ছে প্রবলেম সলভিং এর দিকে যাব, যেন আপনারা প্রবলেমগুলো সেভাবে বুঝে বুঝে সলভ করতে পারেন। আমি ত্বরণের পার্টটা শেষ করি নাই, ত্বরণের পার্টটা টোটালি শেষ করে দেই আপনাদেরকে। ত্বরণ আবার দুই ধরনের হতে পারে বলছিলাম না, একটা হচ্ছে সমত্বরণ, এটা থিওরিটিক্যাল বিষয়, জাস্ট দেখেন। সমত্বরণ বলতে কি বোঝাচ্ছে, যে আপনার মানে ত্বরণটা যদি সবসময় একই হারে থাকে, মানে একই থাকে সবসময় ত্বরণ, বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে, যদি এমনটা হয় তখন সেটাকে আমরা বলতে পারবো সমত্বরণ, ঠিক আছে? যেমন এখানে যদি খেয়াল করি, প্রত্যেকটা জায়গার জন্য ক্যালকুলেশন করি, ধরেন একটা গাড়ি
প্রথম সেকেন্ডে তার বেগ মাপলাম, ত্বরণ কিন্তু মাপি নেই, বেগ মাপলাম কত 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, তারপরে 6 মিটার পার সেকেন্ড, তারপরে চতুর্থ সেকেন্ডে বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, পঞ্চম সেকেন্ডে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। দেখতেছি এটা আর কি। তো এখন আপনি যদি প্রত্যেক ক্ষেত্রে ত্বরণটাকে পরিমাপ করতে যান, তখন প্রথমে ত্বরণ বের করব। আসেন কেমনে বের করব? বেগ ভাগ সময়। প্রথম সেকেন্ডে যদি চিন্তা করি, প্রত্যেকটা সেকেন্ডের জন্য ইন্ডিভিজুয়াল বেগ অলরেডি দেওয়াই আছে। বেগ কত 2 মিটার পার সেকেন্ড, সময় কত 1 মিটার পার সেকেন্ড, তাহলে ত্বরণ কত 2। এখানেও যদি খেয়াল করি বেগ ভাগ সময়, খেয়াল করেন আপনি দেখেন বেগ 4 সময় 2, 4 থেকে 2 ভাগ করলে 2, ত্বরণ এখানেও 2। এখানে 6 থেকে 3 ভাগ করলে ত্বরণ কত 2। আপনি যদি এখানেও চিন্তা করেন 8 থেকে 4 ভাগ করলে কত হবে 2। তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন ত্বরণ কত হবে 2। সো পুরো ঘটনার জন্য, এই গাড়িটার জন্য যে কোনো সেকেন্ডেই চিন্তা করি না কেন, আমাদের কিন্তু ত্বরণ সবসময় সেম আছে। আর এই ঘটনাটাকে বলা হয় সুষম ত্বরণ, যখন ত্বরণ সবসময় একই রকম থাকবে। বেগ ডিফারেন্ট হইতে পারে বিভিন্ন সময়, কারণ বেগ তো বৃদ্ধি হইতেই হবে, কিন্তু বেগটা কিভাবে বৃদ্ধি হয়েছে? একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি হয়েছে, যে প্রথমে 2, তারপর 4, তারপর আবার 2 বেড়ে 6, আবার 2 বেড়ে পরের সেকেন্ডে 8, পরের সেকেন্ডে আবার 2 বেড়ে 10। সুন্দরভাবে বের হয়েছে না, মানে বাড়ছে না? সো এভাবে বুঝতে হবে এটা হচ্ছে সমত্বরণ। তারপরে অসমত্বরণ তাহলে কোনটা হবে? যদি নির্দিষ্ট হারে এভাবে বেগটা না বাড়ে, মানে এক এক সময় এক এক রকম ত্বরণ যদি পাওয়া যায়, তখন আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে অসমত্বরণ। যেমন প্রথম সেকেন্ডে বেগ হচ্ছে 2, বেগ থেকে সময়টা ভাগ দিলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। পাইলাম 2 পাইলাম। এবার আবার 3 থেকে 2 ভাগ দিলে হবে 1.5। এখানে কিন্তু ত্বরণটা একটু ডিফারেন্ট, ত্বরণটা ভিন্ন ত্বরণ পাইলাম। এইবার দেখেন 9 থেকে 3 যদি আমি ভাগ দিই, তাহলে এখানে আমরা দেখব তাহলে এখানে আমাদের একটা ডিফারেন্ট ত্বরণ পাচ্ছি, এখানে পাবো আমরা 3। তো খেয়াল করলে দেখা যাচ্ছে ত্বরণ কিন্তু এবার এক এক সময় এক এক রকম হচ্ছে, এক্স্যাক্টলি একই ত্বরণ কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের ত্বরণগুলোকে বলা হবে অসমত্বরণ। এটাও একটা থিওরিটিক্যাল পার্ট, সো এটাও মানে জাস্ট খালি বুঝে রাখেন আপনারা যে অসমত্বরণ জিনিসটা কি, সুষমত্বরণ জিনিসটা কি। সো এই হচ্ছে আমাদের ত্বরণের পার্ট। এরপরে আমরা মন্দনে যাব। মন্দনে আজকে আর যাব না, আজকের ক্লাসটা আপনাদের এই পর্যন্তই থাকবে। আর নেক্সট ক্লাসে আমরা মন্দন সম্পর্কে জানবো, তারপরে হচ্ছে গড় বেগ সম্পর্কে জানবো, তারপরে আমাদের যে নিউটনের গতি সূত্রগুলো সেগুলো কিভাবে আসলো, সেই সূত্রগুলো আসলো কিভাবে, সেই জিনিসগুলো জানবো। প্রত্যেকটা সূত্র অ্যানালাইসিস করে দেখব যে কোন সূত্রের মধ্যে কি জিনিসটা, মানে কোন জিনিসগুলো আছে কোন জিনিসগুলো নাই, এগুলো আমরা অ্যানালাইসিস করে দেখব। পরন্ত বস্তুর সূত্র দেখব, নিক্ষিপ্ত বস্তুর সূত্র দেখব। এর প্রত্যেকটা বেসিক বিষয় ক্লিয়ার করে তারপরে আমরা যাব আমরা ম্যাথ সলভিং এ ইনশাল্লাহ। তখন আর কোনো ম্যাথ আপনাকে আটকাতে পারবে না। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর থিওরি ক্লাস যেহেতু, বোর্ড না হয়ে প্রত্যেকটা বিষয় অনেক ভালোভাবে গুছিয়ে নিন। আর হ্যান্ড নোট তো আপনাদেরকে দেওয়া হবে, তো সেই নোট অনুসারে আপনারা চাইলে নিজেরাও নোট করে আরো সুন্দর করে গুছায় রাখতে পারেন নিজেদের কাছে। এন্ড বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।